ভেবে দেখুন তো, যেই ডিভাইসটা দিয়ে আমাদের দিনের শুরু হয়, যেটা অনায়াসে সারা দিন চলার কথা, সেটা হঠাৎ দুপুর গড়াতে কেন দমে যায়? কিংবা কখনো কি খেয়াল করেছেন ল্যাপটপের বা ফোনের কেসিংটা কেমন রহস্যজনকভাবে ফুলে উঠেছে? ব্যাপারটা বেশ পরিচিত, তাই না? এর পেছনের কারণটা কিন্তু পুরোপুরি বিজ্ঞানের আর দারুণ কৌতূহলোদ্দীপক। আজকের এই বিশ্লেষণে সবাইকে দারুণ এক স্বাগতম। আজ আমরা ডুব দেব আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, লিথিয়াম আয়ন ব্যাটারির একেবারে ভেতরের জগতে। জানব এই ছোট্ট পাওয়ার হাউসগুলোর কাজ করার অজানা বিজ্ঞান এবং ধীরে ধীরে এদের কার্যক্ষমতা হারিয়ে ফেলার পেছনের আসল রহস্য। চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কি জানব। প্রথমে ব্যাটারির গঠন, এরপর ক্ষয়ের সমস্যা, ৩ নম্বরে ফুলে ওঠা এবং মাইক্রো ক্র্যাকিং, তারপর চার্জিং বিজ্ঞান এবং শেষে জানব ব্যাটারির দীর্ঘস্থায়িত্বের চমৎকার কিছু কৌশল নিয়ে। চলুন শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে, ব্যাটারির গঠন। লিথিয়াম আয়নগুলোর এই যাতায়াতকে আমরা কিন্তু প্রতিদিনের অফিস যাত্রী বা কমিউটারদের সাথে তুলনা করতে পারি। ব্যাপারটা মজার, তাই না? চার্জ খরচ হওয়ার সময় এই অত্যন্ত পরিশ্রমী আয়নগুলো তাদের গ্রাফাইট অ্যানোডের দুর্বল বন্ধন বা বলা যায় বাড়ি ছেড়ে ইলেকট্রোলাইটের ভেতর দিয়ে ছুটে চলে আয়রন ফসফেট ক্যাথোডের শক্তিশালী বন্ধন বা অফিসের দিকে। আয়নগুলোর এই অবিরাম যাতায়াত বা আদান প্রদান থেকেই মূলত আমাদের ডিভাইসগুলো কাজ করার শক্তি পায়। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই শক্তির পরিমাণ। স্বতঃস্ফূর্ত এবং নিম্নমুখী এই ইলেকট্রোকেমিক্যাল যাত্রার ফলে মোল প্রতি ৩৩১ কিলোজুল শক্তি উৎপন্ন হয়। একদম সহজ কথায়, শক্তির এই বিপুল নিঃসরণই নিশ্চিত করে যে আমাদের ইলেকট্রনিক্সগুলো যেন দীর্ঘ সময় ধরে একদম পারফেক্টলি চলতে পারে। এবার আসা যাক দ্বিতীয় অংশে, ব্যাটারি ক্ষয়ের সেই চিরচেনা সমস্যা। এখানে একটা অদৃশ্য শত্রুর কথা না বললেই নয়, এর নাম হল SEI বা সলিড ইলেকট্রোলাইট ইন্টারফেস। যখন লিথিয়াম আয়ন অ্যানোডে প্রবেশ করে তখন ইলেকট্রোলাইট ভেঙে গিয়ে ঠিক এই আবরণটি তৈরি করে। সময়ের সাথে সাথে এই আবরণটা ক্রমশ পুরু হতে থাকে এবং আমাদের সেই চলনশীল লিথিয়াম আয়ন বা কমিউটারদের চিরতরে আটকে ফেলে। ফলে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেকটাই বেড়ে যায় আর কাজের ক্ষমতা যায় কমে। এই এসি আবরণ এবং ক্রমাগত চার্জ সাইকেলের কারণে ব্যাটারির ধারণ ক্ষমতা কিন্তু স্থায়ীভাবেই কমতে থাকে। ডেটা থেকে একদম স্পষ্টভাবে বোঝা যায় যে প্রতিবার চার্জ দেওয়ার সাথে সাথেই ব্যাটারির কার্যকর ক্ষমতা একটু একটু করে হারিয়ে যায়। এটা আসলে একটা অনিবার্য প্রক্রিয়া, মানে এড়ানো প্রায় অসম্ভব, যা সময়ের সাথে পারফরমেন্সকে সরাসরি টেনে নিচে নামায়। ৩ নম্বর অংশে আমরা দেখব ব্যাটারি ফুলে ওঠা এবং মাইক্রো ক্র্যাকিংয়ের পেছনের ভয়াবহ কারণগুলো। কখনো কি এমন হয়েছে যে ল্যাপটপের ট্র্যাকপ্যাডটা হঠাৎ করেই পপ আউট হয়ে গেছে বা খোলস ছেড়ে বেরিয়ে আসতে চাইছে? এর মূল কারণই হলো ব্যাটারি ফুলে ওঠা। চার্জিংয়ের সময় গ্রাফাইট নেগেটিভ ইলেকট্রোডের শারীরিক প্রসারণ ২০% পর্যন্ত হতে পারে। ভাবা যায়, এর সাথে আবার যুক্ত হয় উচ্চ ভোল্টেজে ইলেকট্রোলাইট পচন থেকে সৃষ্ট গ্যাস এবং ভেতরের আর্দ্রতার প্রতিক্রিয়া। এই দ্বৈত হুমকির কারণে ভেতরের কোর বিকৃত হয়, মেমব্রেন ভেঙে যায় আর ব্যাটারিটা বাইরের দিকে ফুলে ওঠে। ভেতরের এই মারাত্মক চাপ এবং প্রসারণের কারণে ইলেকট্রোডের গঠনে অতি সূক্ষ্ম মাইক্রোস্কোপিক ফাটল তৈরি হয়। ১০০০ চার্জ সাইকেলে ভোল্টেজ হিস্টেরেসিসের এই যে দ্রুত এবং নাটকীয় ওঠানামা আমরা দেখতে পাই, এটা মূলত সেই ভেতরের ফাটল আর তৈরি হওয়া রোধেরই চাক্ষুষ প্রমাণ। সোজা কথায়, ব্যাটারির ভেতরে রীতিমতো একটা নীরব ধ্বংসযজ্ঞ চলতে থাকে। এবার নজর দেয়া যাক আমাদের ৪ নম্বর টপিকে, চার্জিংয়ের বিজ্ঞান। আমরা অনেকেই খুব দ্রুত চার্জ করতে পছন্দ করি, তাই না? কিন্তু দ্রুত চার্জিং বা 2Cর বেশি রেটে চার্জ করলে ব্যাটারির মারাত্মক ক্ষতি হতে পারে। এতে লিথিয়াম প্লেটিংয়ের চরম ঝুঁকি তৈরি হয়, যেখানে আয়নগুলো অ্যানোডের ভেতরে ঠিকমতো ঢুকতে না পেরে বাইরে ধাতব লিথিয়াম হিসেবে জমা হতে থাকে। এর ফলে ভয়ঙ্কর শর্ট সার্কিট এবং বিপজ্জনক তাপীয় চাপ সৃষ্টি হতে পারে। অন্যদিকে স্ট্যান্ডার্ড চার্জিং কিন্তু পরিমিত ক্ষয় আর নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে একটা দীর্ঘ ও সুন্দর সাইকেল লাইফ নিশ্চিত করে। আধুনিক ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমগুলো কিন্তু বেশ চালাক। এরা অত্যন্ত চতুর একটি CCCV চার্জিং পদ্ধতি ব্যবহার করে। প্রথমে কনস্ট্যান্ট কারেন্ট বা সিসি ধাপে দ্রুত ৬০ থেকে ৮০% পর্যন্ত চার্জ করে ফেলা হয়।
এরপর কনস্ট্যান্ট ভোল্টেজ বা সিভি ধাপে ধীরে ধীরে কারেন্ট কমিয়ে আনা হয়। এতে করে লিথিয়াম প্লেটিং বা অতিরিক্ত গরম হওয়ার মতো দুর্ঘটনা ঘটে না, আর ব্যাটারিটাও একেবারে নিরাপদে সম্পূর্ণ চার্জ হতে পারে। চলুন চলে যায় আমাদের পঞ্চম এবং শেষ অংশে। কিভাবে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব বাড়ানো যায় তার চমৎকার কিছু কৌশল নিয়ে। পরিবেশের তাপমাত্রা ব্যাটারির আয়ুর জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা অনেকেই ভেবে দেখি না। ডেটা বলছে 15 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যাটারি সবচেয়ে ভালো পারফর্ম করে, আর ঠিক 20 ডিগ্রি সেলসিয়াসে এর সাইকেল লাইফ থাকে একেবারে সর্বোচ্চ। কিন্তু এর বাইরে চরম গরম বা অতিরিক্ত ঠান্ডায় গেলে ব্যাটারির ভেতরের কেমিস্ট্রি ভীষণভাবে বাধাগ্রস্ত হয়, আর আয়ু হুড়মুড় করে কমে যায়। ব্যাটারির দীর্ঘায়ু নিশ্চিত করার জন্য বেশ কিছু কার্যকর প্রকৌশলগত কৌশল আছে। আমাদের দৈনন্দিন জীবনের জন্য সবচেয়ে সহজ উপায় হলো আংশিক চার্জ সাইকেল বজায় রাখা, মানে চার্জ সবসময় 20 থেকে 80% মধ্যে রাখা। এটা চরম কাঠামোগত চাপ থেকে ব্যাটারিকে বাঁচায়। এছাড়াও প্রকৌশলীরা SEI স্থিতিশীল করতে বিভিন্ন রাসায়নিক অ্যাডিটিভস, ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়ামের মতো উপাদানের সারফেস কোটিং এবং দুর্দান্ত সব থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে থাকেন। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো বর্তমান প্রযুক্তি ব্যাটারির আয়ু বুঝতে দারুণ সাহায্য করছে। মেশিন লার্নিং মডেলগুলো এখন অতীতের ডেটা বিশ্লেষণ করে 1000 চার্জ সাইকেলের পরও ব্যাটারির আর ঠিক কতটা ক্ষমতা অবশিষ্ট থাকবে তার একদম নিখুঁত ভবিষ্যৎবাণী করতে পারছে। এটি ব্যাটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলেই এক যুগান্তকারী অগ্রগতি। পরিশেষে একটা বেশ কৌতূহলোদ্দীপক প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করা যাক। একবার ভেবে দেখুন তো, যখন এই আণুবীক্ষণিক এবং রাসায়নিক বাধাগুলো প্রকৌশলগতভাবে পুরোপুরি দূর করা সম্ভব হবে, তখন এনার্জি স্টোরেজ বা শক্তি সঞ্চয়ের সেই সীমাহীন ভবিষ্যৎ আসলে কতটা জাদুকরী হবে। আমাদের আধুনিক বিশ্বকে সচল রাখা এই অদৃশ্য ইলেকট্রোকেমিস্ট্রি জগৎ সত্যিই বিস্ময়কর। এই অজানা জগৎ সম্পর্কে আরও জানার আগ্রহ আমাদের সবার মাঝেই ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি।